এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমাবে না যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার। পুতিনকে হত্যার আহ্বান জানানো নারীর ৮ বছরের কারাদণ্ড। এবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসকের ওপর ছুরি হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং ফিলিপাইনের সুপার টাইফুন ওসাগি আছড়ে পড়ার আশঙ্কা। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমাবে না যুক্তরাষ্ট্র। গাজায় মানবিক সহায়তা প্রবাহ বৃদ্ধিতে সীমিত হলেও সন্তোষজনক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার ১২ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ফলে ১ মাস আগে ইসরায়েলের সামরিক সহায়তা সীমিত করার হুমকি আপাতত কার্যকর করবে না বাইডেন প্রশাসন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। ইসরায়েল আপাতত মার্কিন আইনের লঙ্ঘন করার কোনো প্রমাণ তাদের পর্যবেক্ষণে উঠে আসেনি। প্যাটেলের উল্লেখ করা আইন অনুসারে সামরিক সহায়তা প্রাপ্ত দেশগুলোকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং মানবিক সহায়তা প্রদানে বাধা সৃষ্টি করা যাবে না। তিনি আরো বলেছেন, ইসরায়েলকে মার্কিন প্রশাসন ছাড় দিচ্ছে না। তাদের চাওয়া সামগ্রিকভাবে মানবিক পরিস্থিতির উন্নতি হোক, কিন্তু পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি উন্নতির জন্য সহায়ক হবে বলে তাদের বিশ্বাস। এদিকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো বলছে, ১৩ মাসের যুদ্ধে পরিস্থিতি সবচেয়ে সংকটজনক অবস্থায় আছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর দাবি, গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য মার্কিন শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এরকম সময়ে সামরিক সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উত্তর গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি শীঘ্রই দেখা দিতে পারে। গাজায় খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা সরবরাহ বৃদ্ধি করার জন্যই গত মাসে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছিল বাইডেন প্রশাসন। গেল মঙ্গলবার এই সময়ে শেষ হয়। শর্ত পূরণে ব্যর্থ হলে ইসরায়েলের সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ৮টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল শুধু মার্কিন মানদণ্ড পূরণে ব্যর্থ হয়নি, বরং এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা আরো মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। ১ মাস আগের তুলনায় অবস্থা এখন আরো ভয়াবহ। পুতিনকে হত্যার আহ্বান জানানো নারীর ৮ বছরের কারাদণ্ড। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বান সহ অনলাইনে যুদ্ধবিরতি মন্তব্য পোস্ট করার জন্য এক নারীকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মস্কোর একটি সামরিক আদালত ৪৩ বছর বয়সী ওই নারীকে এই দণ্ড দিয়েছেন। মস্কো ভিত্তিক থিয়েটারের পরিচালক এবং ২ সন্তানের মা আনাস্তাসিয়া রেভেচিনিস্কোয়াকে ২টি যুদ্ধকালীন সেন্সরশিপ আইনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রুশ সেনাবাহিনীকে অসম্মান করা এবং এর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এবং পাশাপাশি সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেয়া। মানবাধিকার বিষয়ক প্রকল্প ওভিডি ইনফো অনুসারে ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য রাশিয়ার ১,০০০ জনেরও বেশি মানুষকে ফৌজদারি আইনে বিচার করা হয়েছে এবং প্রতিবাদ করার জন্য ২০,০০০ জনকে আটক করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রায় আগ্রাসনের পর প্রথম মাসগুলোতে ভেরেজিনস্কায়া সংঘাতের বিরুদ্ধে অনলাইনে কয়েক ডজন পোস্ট করেছিলেন। এসব পোস্টে তিনি লিখেছেন, রুশ সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুতিন নিজে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। ওই বছরের ১৪ মে তিনি ভকনটাক্তে নামের একটি সামাজিক নেটওয়ার্কে ৩ ডজনেরও বেশি পোস্ট করেছিলেন, যেগুলোতে তিনি পুতিনকে অপমান করেছিলেন এবং বলেছিলেন, পুতিন পুরুষ, নারী ও শিশুদের মৃত্যুর জন্য ব্যক্তিগতভাবে দায়ী। এক পোস্টে ভেরেজিনস্কায়া লিখেছেন, ওই বোকা জারজ পুতিনকে গুলি করো, আমাদের আর কত বেসামরিক হত্যা সহ্য করতে হবে, তাকে পৃথিবী থেকে মুছে দাও। এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 0.17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জায়গা জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। অথচ গত 7 দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি। এর মধ্যেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদি বাহিনী। আরব দেশগুলোর বুকের ওপর পা রেখে ২০০০ কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছে নিজের শক্তিমত্তা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নকল করছে তেহরান।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্কে প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরান। তেহরানের সিটি কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাশাকরির বরাতে জানা যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এই ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। ইরানি এক কর্মকর্তা জানান, সুড়ঙ্গটি দুটি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে। এমনকি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলেও জানান জাফর তাশাকরি। জানা যায়, শহরের কেন্দ্রের কাছে নির্মিত সুড়ঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খামেনি হাসপাতালের সঙ্গে যুক্ত করবে। ইরানের নির্মিত এই সুড়ঙ্গ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কি ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি। অক্টোবরে ইরানের রাজধানী ও অন্যান্য শহরে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক সমালোচনার শিকার হয় তেহরান সরকার। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের জন্য কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না থাকার জন্য ক্ষোভ প্রকাশ করতে থাকে সাধারণ ইরানিরা। শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটির নাগরিকরা ইসরায়েলি হামলা সংক্রান্ত তথ্যের স্বল্পতা এবং রাজধানীতে বিমান হামলার কোনো সাইরেন এবং আশ্রয়কেন্দ্র না থাকায় তীব্র হতাশা প্রকাশ করে। মনে করা হচ্ছে, ইরানের নির্মিত সুড়ঙ্গ নেটওয়ার্কটি ইসরায়েলি হামলা থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতেই প্রস্তুত করা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, আগামী 20 নভেম্বর আইআরজিসির অফিসার্স একাডেমিতে প্রতিরক্ষা সুড়ঙ্গ নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার। ভারতের রিপাবলিক টিভিতে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ইউটিউব চ্যানেলের উপস্থাপক বলছেন, চট্টগ্রাম 1947 সালে ভারতের হাতছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয় বলে উপস্থাপক বলছেন। তিনি সরাসরি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য সংলগ্ন চট্টগ্রামের মানচিত্র দেখিয়ে বলছেন, আসাম বা ত্রিপুরার মতো ভারতীয় রাজ্যে কোনো মালামাল আনতে গেলে অনেক খরচ পড়ে যায়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, তাহলে এই দূরত্ব একদম মিটে যাবে। তিনি বলেন, চট্টগ্রাম অত্যন্ত সংবেদনশীল জায়গা। পাশে কক্সবাজার, পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগরে আমেরিকার প্রভাব বিস্তার করতে পারবে না। আমেরিকা সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক, অমুক নিক, তমুক নিক, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগর যারা দখল করার চিন্তা করছেন তা ভয়ঙ্কর হয়ে যাবে। এই এপিসোড দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন দর্শক মন্তব্য করেছেন, ভারতের দাম্ভিকতা ও স্বৈরাচারী প্রকৃতি প্রতিদিনই সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। তারা কি সম্মান পাওয়ার যোগ্য? অন্তর্বর্তী সরকারের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা। এপিসোডে উপস্থাপক চট্টগ্রামে ইতিহাস নিয়ে আরেকজন উপস্থাপকের শরণাপন্ন হন। তিনি দাবি করেন, 1947 সাল থেকে 2024 সাল পর্যন্ত চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণারই শিকার হয়েছেন। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা জোয়াত্তার স্বাধীন ভারতের মূল ভূখণ্ডের জন্য চট্টগ্রাম কতটা গুরুত্বপূর্ণ তা একাধিকবার বুঝিয়েছিলেন। কিন্তু এই বার্তা নিয়ে লেখা চিঠি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল চাপা দিয়েছিলেন। মাউন্ট ব্যাটেন বলেন, ভারত স্বাধীনতা আইনে চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। উপস্থাপক এও বলেন, চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হোক, এই দাবি নিয়ে সেই সময় স্নেহ কুমার চাকমা আসেন ভারতে। 50 দিন অপেক্ষা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই দিন দিন সহ্য করে আসতে হচ্ছে চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধদের প্রতারণা ও অত্যাচার। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বলেছিলেন, ওরা খেতে না পেলে ঘাস খাক, থাকতে না পারলে ভারত চলে যাক। মুক্তিযুদ্ধের সময় হিন্দু ও বৌদ্ধরা খান সেনাদের হাতে নির্যাতিত হয়েছে। তাদের এখন দেওয়ালে পিঠ ঠেকেছে। এর দায় কাউকে নিতেই হবে। তাই আজ তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর এতে ভয় পাচ্ছে ইউনূস। এরপর উপস্থাপক ফের বলেন, সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে, তারা মার খাচ্ছে, কচু কাটা হচ্ছে। সবচেয়ে বড় মিছিল করা হোক সন্তু লারমার। গর্জে উঠছে না কেন কোনো সন্তু? এমন প্রশ্ন তুলে বলা হয়, হিন্দুদের ওপর নির্যাতনের ছবিগুলো আবার দেখাচ্ছি। এগুলো বলে দেবে বাংলাদেশি হিন্দুদের ওপর কিভাবে নির্যাতন হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে। ফিলিপাইনে সুপার টাইফুন উসাগি আছড়ে পড়ার আশঙ্কা।
সুপার টাইফুন উসাগি আছড়ে পড়ার আশঙ্কায় 24,000-এর বেশি মানুষকে ফিলিপাইনের উত্তরাঞ্চলের শহরগুলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে এই সুপার টাইফুন আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এটি এক মাসের মধ্যে পঞ্চম সুপার টাইফুন। এরপর শনিবার 16 নভেম্বর ষষ্ঠতম সুপার টাইফুন মান-ই আছড়ে পড়বে বলে দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলের দিকে পঞ্চমতম সুপার টাইফুন উসাগি আছড়ে পড়ার আশঙ্কায় ফিলিপাইনের কাগায়ান প্রদেশের 24,000 লোককে ইতোমধ্যেই অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। উসাগি স্থানীয়ভাবে ওফেল নামে পরিচিত। এ বিষয়ে কাগায়ান দুর্যোগ ত্রাণ অফিসের প্রধান রুয়েল র্যাপসিং বলেন, কাগায়ান নদী ফের প্লাবিত হয়ে উপচে পড়বে, কারণ উসাগির ফলে বৃষ্টিপাত হবে। র্যাপসিং জানান, কাগায়ানে দক্ষিণাঞ্চলের মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার হতে পারে। এই সুপার টাইফুন আছড়ে পড়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তা মোকাবেলা করতে ইতোমধ্যে জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। এরপর শনিবার 16 নভেম্বর ফিলিপাইনের মধ্যাঞ্চলে আরেকটি মৌসুমী ঝড় মানি আছড়ে পড়বে। সেজন্য জরুরি না হলে রাস্তাঘাটে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফিলিপাইনে প্রতি বছর অন্তত 20টি মৌসুমী ঝড় আছড়ে পড়ে এবং এতে বৃষ্টি, শক্তিশালী ঝড় ও ভূমিধসে প্রাণহানি ঘটে থাকে। চলতি বছরের অক্টোবরে ফিলিপাইনের মূল ভূখণ্ডে ট্রামি ও কংগ্রে আছড়ে পড়লে 159 জন নিহত এবং এখন পর্যন্ত 22 জন নিখোঁজ রয়েছে। এবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসকের ওপর ছুরি হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ভারতের চেন্নাইয়ে একজন চিকিৎসকের ওপর ছুরি হামলার ঘটনায় দেশের চিকিৎসক কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। কলকাতার আর.জি. কর হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের 1 মাস পরে চেন্নাইয়ের হাসপাতালে এই ঘটনা ঘটল। আক্রান্ত চিকিৎসকের নাম বালাজি জগন্নাথ। তিনি একটি সরকারি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি একজন নারীর ক্যান্সার চিকিৎসা করছিলেন। তার চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে সেই নারীর সন্তান ডাক্তার বালাজির ওপর ছুরি দিয়ে আক্রমণ করেন। আক্রান্ত চিকিৎসকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এদিকে হামলাকারীকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বা IMA এর এক প্রতিবেদনে দেখা গেছে, ভারতের 75% বেশি ডাক্তার কোনো না কোনো ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে 68.33% হামলাই করেছে রোগীদের অ্যাটেন্ডেন্টরা। 1 মাস আগে কলকাতার আর.জি. কর সরকারি হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। বুধবার 13 নভেম্বর চেন্নাইয়ের হাসপাতালে হামলার ঘটনাটি ঘটে। বেশ কয়েকদিন ধরেই জগন্নাথ হামলাকারীর মায়ের চিকিৎসা করছিলেন, যিনি ডিম্বাশয় ক্যান্সারের অ্যাডভান্স পর্যায়ে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীকে একদিন আগে ডাক্তারের সাথে ঝগড়া করতে দেখা গেছে। পরের দিন ওই ব্যক্তি ডাক্তার জগন্নাথের পরামর্শ কক্ষে ঢোকেন। এরপর রুমের দরজায় তালা লাগিয়ে দেন এবং রান্নাঘরের ছুরি দিয়ে তাকে কোপান। ডাক্তারের শরীরে 7টি স্থানে গুরুতর জখম হয়েছে। ডাক্তারের কক্ষ থেকে বের হওয়ার সময় হাসপাতালের কর্মীরা হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশ হেফাজতে নিয়ে যায়। হামলায় জগন্নাথের মাথায়, ঘাড়, পিঠ এবং কানে আঘাত করা হয়েছে। এরই মধ্যে তার অস্ত্রোপচারও করা হয়েছে। এই ঘটনায় তামিলনাড়ু রাজ্য জুড়ে বিক্ষোভ হয়েছে। সেখানকার বেশ কয়েকটি ডাক্তার ইউনিয়ন পরিষেবা ধর্মঘটের হুমকি দিয়েছে। IMA দেশের চিকিৎসা পেশাজীবীদের একটি বড় ইউনিয়ন। হামলার নিন্দা করেছে এবং ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।